আসসালামু আলাইকুম। তোমাদের স্বাগত জানাই edutube.bd.com-এ। আমি তোমাদের সামনে আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণী অর্থাৎ এসএসসির জেনারেল ম্যাথের বিশেষ করে খ বিভাগে যে জ্যামিতি অংশ থাকে এই জ্যামিতি অংশ নিয়েই। তোমরা একটু খেয়াল করবে, আগে আমি যে ক্লাস দুইটি দিয়েছিলাম বীজগণিতের উপরে, অনুশীলনী 1, 2.1, 2.2, যেটা একটি সৃজনশীল তৈরি করে আমি সৃজনশীল প্রশ্নের সলভ দিয়েছিলাম। সেকেন্ড ক্লাসটা আমি তোমাদের বীজগণিতীয় রাশি অর্থাৎ 3.1, 3.2, 3.3 এই তিনটা চ্যাপ্টার মিলে আমি তোমাদের একটি বীজগণিতের সৃজনশীল প্রশ্ন দিয়েছিলাম। আজকে আমি মূলত জেনারেল ম্যাথে যে 4টি বিভাগ থাকে, যেখানে খ বিভাগে জ্যামিতি অংশ আমি অলরেডি তোমাদের লিখেছি বোর্ডে, খ বিভাগ জ্যামিতি অংশ, এবং আমি দেখো বোর্ডে লিখেছি যে খ বিভাগে যে জ্যামিতিতে টোটাল বইয়ে থেকে আমাদের 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে। এই 3টি সৃজনশীল প্রশ্ন থেকে আমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ তোমরা যদি একটু দেখো, নতুন যে মানবন্টন, এর আগেও আমি আলোচনা করেছি, নতুন মানবন্টনে জেনারেল ম্যাথে সৃজনশীল প্রশ্নে ক বিভাগে 3টি প্রশ্ন থেকে বীজগণিতে 2টি প্রশ্নে আনসার করতে হবে, খ বিভাগে 3টি প্রশ্ন থেকে 2টি প্রশ্নে আনসার করতে হবে, এবং গ বিভাগে ত্রিকোণমিতি এবং পরিমিতি এখানেও 3টি প্রশ্ন থাকবে, 2টি আনসার করতে হবে, এবং ঘ বিভাগ যেটা থাকবে পরিসংখ্যান, আগে 1টি প্রশ্ন থাকতো, এখন 2টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন থেকে 1টি প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা হয়তো অনেকে বলতে পারো যে স্যার আপনি এই কথাটা বারবার বলেন। অবশ্যই আমি বলবো এই কারণে, আমাদের সাধারণত যেটা দেখি, আগের যে প্রশ্ন বন্টন অর্থাৎ মান বন্টন যেটা ছিল সৃজনশীলের, একটু চেঞ্জ হওয়ার কারণে আমরা অনেক সময় কিছু চ্যাপ্টারগুলো করতে চাই না, কিন্তু এখন আমাদের ম্যাক্সিমাম বই থেকে ভালো একটি রেজাল্ট করতে হলে আমাদের ম্যাক্সিমাম অধ্যায় সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতে হবে, এবং আমরা পরীক্ষার হলে যে আমরা কিভাবে আনসারগুলো করব সেগুলো বারবার আমাদের কিন্তু নখদর্পণে থাকতে হবে। কারণ যারা 2017 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তারাই কিন্তু এই সৃজনশীল 7টি প্রশ্নের আনসার করতে হবে, এবং এমসিকিউ থাকবে 30 মার্কসের প্রশ্ন। এই 100 মার্কসের প্রশ্ন তোমাদের আনসার করতে হবে। আমি তোমাদের সামনে হাজির হয়েছি, আমি মোহাম্মদ তৌহিদুল আলম, তৌহিদ স্যার, সহকারী গণিত শিক্ষক, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা সেনানিবাস, ঢাকা। আমি একটি কথাই বলবো, যখন আমাদের এই edutube.bd.com-এ আমরা ক্লাস শুরু করেছিলাম, এবং প্রথমে আমি ক্লাস 6-এর ক্লাস শুরু করেছিলাম, 6, 7, 8, তারই ধারাবাহিকতা 9, 10-এ জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথে ক্লাস নিচ্ছি। প্রথম থেকেই আমি বলে এসেছি যে ক্লাস 6-এ উঠেই আমরা খ বিভাগে, আমরা 6-এ উঠে ওখানে গ বিভাগে তোমরা জ্যামিতি পেয়েছিলে, 7-এও তোমরা গ বিভাগে জ্যামিতি পেয়েছিলে, 8-এ উঠে তোমরা গ বিভাগে জ্যামিতি পেয়েছিলে, 9, 10-এ উঠে জেনারেল ম্যাথে তোমরা খ বিভাগেই পেয়ে যাচ্ছ জ্যামিতি। আর এই জ্যামিতি ভীতি এতই বেশি তোমাদের, তোমরা অনেক সময় সৃজনশীলে জ্যামিতির উপপাদ্য বা সম্পাদ্য দেখে ভয় পাও, এবং জ্যামিতির উপপাদ্য বা সম্পাদ্যর আনসারগুলো করতে চাও না, বা তোমাদের অনেক সময় রেজাল্ট যেটা প্রত্যাশিত রেজাল্ট, এই প্রত্যাশিত রেজাল্ট তোমরা করতে পারো না। আমি একটি কথাই বলবো বারবার, যে জ্যামিতির অংশ, জ্যামিতি থেকে আমি যদি তোমাদের বলতে চাই যে 9, 10-এ যে এসএসসি পর্যায়ে বোর্ড প্রশ্নে যে 7টি সৃজনশীল থাকে, 770 মার্কস, এবং 30টি এমসিকিউ কোশ্চেন থাকে, এই 30টি এমসিকিউ কোশ্চেনের ভিতর যদি আমি তোমাদের বলি যে 30টি বহু নির্বাচনী প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন আমরা যদি একটু তোমাদের দেখাতে চাই, যে বীজগণিত থেকে আমরা যদি বলি 10টি প্রশ্ন, জ্যামিতি অংশ থেকে আমরা 10টি প্রশ্ন, ত্রিকোণমিতি, পরিমিতি, আমরা যদি এখানে 7টি অথবা 6টি অথবা 8টি যে কোনোটা বলতে পারি, আর পরিসংখ্যান থেকে আমরা 2টি বা 3টি প্রশ্ন নিয়েই আমরা যদি একটু আইডিয়া দিই তোমাদের, যে এখানে 4টি থাকতে পারে, 2টি থাকতে পারে, 3টি থাকতে পারে, অর্থাৎ এই দুইটা মিলে যদি 10টি প্রশ্ন হয়, তাহলে দেখো আমাদের
মোট 30 নম্বরের আমরা এমসিকিউ প্রশ্ন পেয়ে যাচ্ছি, অর্থাৎ 30 মার্কসের আমরা প্রশ্নর আনসার পাচ্ছি এমসিকিউতে। আমি একটু ক্যালকুলেশন দেওয়ার কারণ বা আমি এত কথা বলার কারণ একটি, আমরা বিশেষ করে আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখনও দেখেছি যে আমাদের জ্যামিতি ভীতি এতই যে জ্যামিতিতে আনসার করতে চায় না, কিন্তু বাংলা গ্রামার বলো ইংরেজি গ্রামার বলো যেটাই বলো না কেন, আমরা যদি একদম রুট লেভেল থেকে ওখানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যদি ভালোভাবে শিখতে পারি, তাহলে ম্যাথমেটিক্সেও কিন্তু আমরা ক্লাস 2 যদি বলি, ক্লাস 1 যদি বলি, 3 কথাও যদি বলে, ওখান থেকেই কিন্তু তোমরা বিন্দু কাকে বলে, রেখা কাকে বলে, রেখাংশ, তল, কোণের প্রকারভেদ, ত্রিভুজের প্রকারভেদ, ইভেন তোমরা যখন 7-এ উঠছো, 7-এর ক্লাসে তোমরা উপপাদ্যগুলো করছো, তখন সর্বসমতা ত্রিভুজ থেকে চলে আসছে, বা 8-এ যে শুধু পাচ্ছ চতুর্ভুজ সংক্রান্ত। অর্থাৎ আমি বলতে চাচ্ছি একটি কথায় যে জ্যামিতিতে তোমাদের 100 মার্কসের ভিতর 2টি প্রশ্নের আনসার যদি করতে হয় তাহলে 10 দুগুণে 20, অর্থাৎ জ্যামিতিতে তোমরা যদি 2টি সৃজনশীল প্রশ্ন করো অর্থাৎ সিকিউ প্রশ্ন, 2টি প্রশ্নে তোমরা পাচ্ছ 10 দুগুণে 20 নম্বর। এবং এমসিকিউ যদি আমি বলি, এমসিকিউ থাকছে তোমার 30 নম্বর, সরি এমসিকিউ আমি যদি বলি এখানে 10 মার্কস, এমসিকিউ আমাদের থাকছে জ্যামিতির অংশে, আমাদের যদি বলি জ্যামিতি অংশে থাকছে 10 মার্কস, এ হলো আমাদের 30 নম্বর। আমি এভাবে মানবন্টন করে দেওয়ার উদ্দেশ্য একটি, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট সারা বাংলাদেশে যারা আসো, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রত্যন্ত অঞ্চলে আসো বা গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে, ইভেন ঢাকা শহরে যারা আসো বা ঢাকা বোর্ডের স্টুডেন্ট যদি আমি বলি, তারা কিন্তু জ্যামিতিটা ভালো রকম আনসার করে না, যার কারণে তাদের নর্মাল নিয়মে যেটা এই ট্যাপ পেতে কষ্ট হয়ে যায়। কারণ একটু খেয়াল করো, 100 মার্কসের ভিতর যদি 30 মার্কসের আনসার যদি আমার ক্যাপাবিলিটি না থাকে, অর্থাৎ 30 মার্কসের আনসার যদি আমি না করতে পারি, এখানে যদি 30 মার্কসের ভিতরে আমার 15 মার্কস চলে আসে, অলরেডি আমার 100 মার্কসের ভিতরে 15 মার্কস চলে যাচ্ছে, তাহলে আমাদের উচিত হবে যেটা, যে জ্যামিতির ধারণাটা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তারা হয়তো যখনই তোমরা বই দেখছো বা তোমাদের মেন বইটা, বিশেষ করে আমি যদি বলতে চাই তোমাদের এই নবম দশম শ্রেণীতে জ্যামিতি শুরু হয়েছে 6ষ্ঠ অধ্যায় থেকে, 6ষ্ঠ অধ্যায়, 7ম অধ্যায়, 8ম অধ্যায়, তারপরে তোমাদের আছে 14 অধ্যায়, তারপর আছে 15 অধ্যায়। অর্থাৎ আমি এটা তোমাদের লিখে দিব, যদিও বা লিখেছি খ বিভাগে জ্যামিতি অংশ একটি সৃজনশীল প্রশ্ন আমি লিখেছি। আমি মূলত আজকে তোমাদের জেনারেল ম্যাথে যে জ্যামিতি আছে, এই জ্যামিতিতে মোট উপপাদ্য কয়টি বা কয়টি অনুশীলনের উপপাদ্য আছে, বা সম্পাদ্য কতটি আছে, বা সম্পাদ্য আমাদের কেন কিভাবে করতে হবে, বা উপপাদ্য সম্পাদ্য মিলে কিভাবে আমাদের একটি প্রশ্নে আনসার করতে হবে, এটা নিয়ে আমি আজকে ক্লাস নিব। এরপরে আমি চেষ্টা করব তোমাদের যে বোর্ডে যেটা লিখেছি সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্নের আনসার করার চেষ্টা করব। ওকে, কারণ আমি এর আগেও তোমাদের যখন জেনারেল ম্যাথে নর্মালি ক্লাসগুলো আপডেট করেছিলাম, তখন কিন্তু জ্যামিতির শুধু পার্ট বলেছিলাম, কিন্তু জ্যামিতি ক্লাসগুলো যখনই আমরা নিতে যাব তখন আমাদের অবশ্যই চিন্তা করতে হবে যে জ্যামিতির যখনই 9, 10-এ 6ষ্ঠ অধ্যায় করতে যাচ্ছি, 6ষ্ঠ অধ্যায়টা মূলত তোমরা একটু লক্ষ্য করবা ক্লাস 6, 7, 8, অর্থাৎ আমি যদি বলতে চাই তোমরা 6 থেকে একদম রুট লেভেল যে কোণের প্রকারভেদ, রেখা, রেখাংশ, রশ্মি, তল, তারপর ত্রিভুজের প্রকারভেদ, বা আমরা ক্লাস 7 পর্যন্ত যে উপপাদ্যগুলো করেছিলাম, যেটা 6ষ্ঠ অধ্যায় দেখবা যে 15 পর্যন্ত উপপাদ্যগুলো আছে, 16 পর্যন্ত উপপাদ্যগুলো আছে, বা সর্বসমতার বিষয়টাও কিন্তু তোমাদের 6ষ্ঠ অধ্যায়ে আছে। এবং 6ষ্ঠ অধ্যায় মূলত উপপাদ্য সংক্রান্ত, অর্থাৎ 6ষ্ঠ অধ্যায়কে যদি আমি বাংলা গ্রামার বা ইংরেজি গ্রামারের সাথে একটু তুলনা করি, তাহলে ওখানে অনেকগুলো এমসিকিউ আছে, বা আমাদের ওখানে বেসিক বিষয়গুলো আছে যেগুলো আমাদের এমসিকিউতে আসে 3-4টা আমরা হয়তো পারি না। কারণ একটি, আমরা কিন্তু অনেক সময় আমাদের প্রপার গাইডলাইন হয়তো তোমাদের দিতে পারি না। কিন্তু আমার অভিজ্ঞতায় আমি একটি কথাই বলবো যে 6ষ্ঠ অধ্যায়ে কিছু উপপাদ্য আছে, কিছু বলতে তোমরা দেখবা 8 নম্বর উপপাদ্য, 13 নম্বর উপপাদ্য, 15 নম্বর উপপাদ্য, এবং 6.1 চ্যাপ্টার বা 6.2 অনুশীলনী যেটা আছে, ওটা কিন্তু 6ষ্ঠ শ্রেণী বা 7ম শ্রেণীর জ্যামিতির একদম বেসিক নলেজ দিয়েই কিন্তু অনুশীলনীটা দেওয়া আছে। এবং তোমরা দেখবে 6.3 অনুশীলনী, অর্থাৎ 6ষ্ঠ অধ্যায়ে উপপাদ্য সংক্রান্ত 6.3 অনুশীলনীতে দেখবে ওখানে মেন উপপাদ্য, তোমার উপপাদ্যের অনুশীলনীগুলো বিশেষ করে দেখবা 9 থেকে শুরু করে 20 পর্যন্ত
যারা 2017 সালে এসএসসি পরীক্ষা দিবে ওখানে দেখবে যে 9 নম্বর এক্সট্রাটা 6.3 চ্যাপ্টারে বা 11 নম্বর বা 12-13 নম্বর বা তোমরা 14, 16, 17 এবং 20 নম্বর যে উপপাদ্যগুলোর আনসার অর্থাৎ 20 নম্বর একটি সৃজনশীল আছে, ওই 20 নম্বর সৃজনশীল ত্রিভুজ সংক্রান্ত যে সৃজনশীলটা আছে এটা অনেকবার আসে। এবং আরেকটি কথা আমি বারবার তোমাদের বলবো, তোমরা অনেক সময় এই জ্যামিতিগুলো চেষ্টা করো যে গাইড থেকে করার বা এগুলো এই চ্যাপ্টারটা করতে চাও না। অনুরোধ করব তোমরা মেন বইটা অর্থাৎ মেন বইটা যেটা আছে এখান থেকে তোমরা বারবার করার চেষ্টা করবা। আমি অনুরোধ করব যে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের এনসিটিবির যে নির্ধারিত বই আছে এই বইয়ের বাইরের প্রশ্ন থাকে না, বা তোমরা এসএসসি পরীক্ষাতে দেখবে এই নির্ধারিত বইয়েই কিন্তু তোমাদের প্রশ্নগুলো সেটিং করা থাকে। এবং আমি আরেকটি অনুরোধ করব তোমাদের, যারা এই বছর 2017 সালে নবম শ্রেণীতে নতুন বই পেয়েছো, এই নতুন বইয়ে দেখবা জেনারেল ম্যাথে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিতে প্রত্যেকটা অধ্যায় শেষে বা প্রত্যেকটা অনুশীলনী দেখবা শেষে তারা সৃজনশীল দিয়েছে। যারা 2017 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ বা দিবে তাদের অনুরোধ করব তোমরা এই সৃজনশীলগুলো জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথে তোমরা কমপ্লিট করে ফেলো, কারণ মেন বোর্ড বইয়ে যে সৃজনশীলগুলো থাকবে এর কাছাকাছি দিয়েই আমরা কিন্তু প্রশ্ন তৈরি করি। ওকে, দেখো তোমাদের বোর্ডে কিন্তু অলরেডি আমি একটি জ্যামিতির উপপাদ্যের উপর অর্থাৎ পঞ্চদশ অধ্যায় 15 অধ্যায়ে পিথাগোরাসের উপপাদ্য নিয়েই আমি কিন্তু একটি সৃজনশীল বানিয়েছি, এখানে লিখেছি। এটা লেখার উদ্দেশ্য তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই ক্লাস 8 আজ থেকে 2 বছর আগে তোমরা জেএসসি পরীক্ষা দিয়ে এসেছো বা 9-এ উঠে তোমরা যদি বা 15 অধ্যায়টা অনেকে করতে চাও না, এখানে 3টা সম্পাদ্য আছে বা এখানে যে পিথাগোরাসের উপপাদ্যটা আছে ইউক্লিডীয় পদ্ধতি, এটা তোমরা ক্ষেত্রফল সংক্রান্ত দেখে এটা আনসার করতে চাও না। আমি চেষ্টা করব এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য যে অনেক নিয়মের আছে, যে কোনো একটা নিয়ম তুমি যদি করতে পারো সেগুলো আনসার করতে পারবে ইনশাল্লাহ। তাহলে আসো আমি যদি এখন তোমাদের এই জ্যামিতির অংশ নিয়ে খ বিভাগ নিয়ে যদি আলোচনা করতে চাই, তোমাদের একটু ধারণা দিতে চাই, কারণ এখানে আমাদের 100 মার্কসের ভিতরে 30 মার্কস থাকবে আমাদের জ্যামিতি অংশে। তাহলে কেন আমরা জ্যামিতিতে আনসার করব না? তোমরা মেন বইয়ের একটা অধ্যায় কমপ্লিট করবা বা যে কোনো একটা উপপাদ্য করবা, উপপাদ্য করার পর দেখবা কিছু অনুসিদ্ধান্ত থাকে বা কোনো একটা উপপাদ্য করে তার আবার বিপরীতভাবে উপপাদ্যগুলো দেয়া আছে। তাহলে আমি তোমাদের বইয়ে যদি উপপাদ্যগুলো একটু ভাগ করতে চাই জেনারেল ম্যাথে, তাহলে উপপাদ্যের অনুশীলনী কোনগুলো আছে আমি একটু তোমাদের দেখাতে চাই। উপপাদ্য এখানে 6ষ্ঠ অধ্যায়ে আছে, তোমরা একটু দেখবা 6ষ্ঠ অধ্যায় আছে। তারপরে তোমাদের উপপাদ্য আছে 8ম অধ্যায়। তারপরে তোমরা দেখবা এখানে 14 অধ্যায় যেটা তোমরা অনেকে করতে চাও না, এবং 1500 অধ্যায় এখানে। অর্থাৎ উপপাদ্য যদি আমি তোমাদের বলি, অ্যাকচুয়ালি 8ম অধ্যায়ে মোট উপপাদ্য আছে তোমাদের 11টি উপপাদ্য আছে। তোমাদের যদি বলে এখানে 8ম অধ্যায়ে উপপাদ্য আছে 11টি উপপাদ্য, 14 অধ্যায় আছে 8টি উপপাদ্য, আর 15 অধ্যায় পিথাগোরাসের 1টি উপপাদ্য দেওয়া আছে। আর 6ষ্ঠ অধ্যায়ে তোমাদের ক্লাস 6 থেকে শুরু করে একদম 1 থেকে এখানে প্রায় 18টি মেবি উপপাদ্য আছে। তোমরা হয়তো বলবা স্যার এত উপপাদ্যগুলো কীভাবে করব? অনুরোধ করব তোমাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী যে উপপাদ্যগুলো তোমাদের এই 2017 সালের জন্য ইম্পর্টেন্ট বলেছে, বিভিন্ন বোর্ডের 8টি বোর্ড যে আছে, যে বোর্ডের যে প্রশ্নগুলো তোমাদের টিচাররা ইম্পর্টেন্ট দিয়েছে সেই প্রশ্নগুলোই বারবার করবে। কারণ আমি তোমাদের যদি এই জ্যামিতির অংশটা খ বিভাগ নিয়ে যদি ক্লাস নিতে চাই বা নিচ্ছি, আমার কিন্তু অনেক সময় লেগে যাবে। সেই ক্ষেত্রে আমি এসএসসি সামনে পরীক্ষা, যার কারণে এসএসসি পরীক্ষার জন্য কোন কোন উপপাদ্যগুলো অ্যাকচুয়ালি আমাদের করা লাগবে, কোনগুলো ইম্পর্টেন্ট, আমি হয়তো তোমাদের edutube.bd.com এ হয়তো ঢাকার বোর্ডের কথা না, হয়তো ঢাকা বোর্ডের বিষয়টা চলে আসবে, তবে অন্য বোর্ডেও তোমরা যদি দেখো যে টেস্ট পেপার থেকে যদি 2014, 2015, 2016 সালের তোমরা যদি প্রত্যেকটা বোর্ডে 3টি বিভাগ অর্থাৎ জ্যামিতির 3টা সালের প্রশ্ন করে যদি 3-8 24টি তোমরা সৃজনশীল অর্থাৎ একটি প্রশ্নে যদি 3টা প্রশ্ন এবার থাকে, তাহলে দেখা যাচ্ছে যে এক বোর্ডে তোমরা 3 × 9টি সৃজনশীল প্রশ্ন পাচ্ছ। অর্থাৎ 2014, 15, 16
3টি সালে তোমরা এক প্রশ্নে 3টি করে যদি প্রশ্ন পাও তাহলে 9টি প্রশ্ন তোমরা সুন্দরভাবে সংশ্লিষ্ট বোর্ডের প্রশ্নগুলো তোমরা সলভ আগে করে নিবে। তারপরে অন্যান্য বোর্ডের প্রশ্নগুলো যদি তোমরা আমি যদি বলি 9টি 8 নাম্বার 72টি সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে যদি বলি যে 72টি সৃজনশীল প্রশ্ন যদি তোমরা একটি খাতায় রাফ করে রাখো সুন্দর করে, তাহলে আমার মনে হয় এই সৃজনশীলের বাইরে আর কোনো সৃজনশীল প্রশ্ন করা লাগবে না। তোমরা হয়তো বলতে পারো স্যার 2017 সালে কি, তাহলে সংশ্লিষ্ট বোর্ডের যারা আছো ঢাকা বোর্ডের স্টুডেন্টরা 2016 সালের প্রশ্ন জ্যামিতিগুলো একটু বাদ দিয়ে করতে পারো। আবার যারা অন্যান্য বোর্ডে আছে 2016 সালের, কিন্তু 2014, 15, 16 সালের প্রশ্নগুলো জ্যামিতির প্রশ্নগুলোই তোমরা সলভ করলে ইনশাল্লাহ প্রশ্নগুলোর সমাধান তোমরা পাবে। তাহলে দেখো এখানে আমাদের উপপাদ্য অ্যাকচুয়ালি আছে ষষ্ঠ, অষ্টম, 14 এবং 15 এই 4টা অধ্যায়ে আমাদের উপপাদ্য আছে। আর আমি যদি সম্পাদ্য তোমাদের বলতে চাই, এই উপপাদ্যগুলোর আবার অনুশীলনী আছে। সম্পাদ্য অ্যাকচুয়ালি আছে সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায়ে সম্পাদ্য ত্রিভুজ সংক্রান্ত আছে। আমি যদি বলি ত্রিভুজ সংক্রান্ত আমাদের আছে, আমি সম্পাদ্যটা লিখবো এই কারণে, ত্রিভুজ সংক্রান্ত আছে 3টি সম্পাদ্য। এখানে অনুশীলনী আছে 7.1। তবে 7.1-এ আমি যদি একটু ইম্পর্টেন্টের কথা বলি সকল বোর্ডের জন্য, 7.1-এ তোমাদের যে প্রশ্ন দেখবা 3 থেকে 7 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এগুলো করলে তোমরা ইনশাল্লাহ ম্যাক্সিমাম বোর্ডে কম পাবে। তারপরে এখানে চতুর্ভুজ সংক্রান্ত 2টি সম্পাদ্য আছে এখানে, এবং এখানে অনুশীলনীতে আছে দেখবা 7.2। এখানেও যদি তোমরা 9 থেকে 15 পর্যন্ত প্রশ্নগুলো করো, বিশেষ করে 9 থেকে 12 এই প্রশ্নগুলো অনুশীলনীগুলো যদি তোমরা করো, অর্থাৎ চতুর্ভুজ সংক্রান্ত এখানে সামান্তরিকের বিষয় আছে, রম্বস সংক্রান্ত আছে, বর্গ সংক্রান্ত আছে। তারপর একটু খেয়াল করো, তাহলে আমরা ম্যাক্সিমাম বোর্ডে বা ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে স্টুডেন্টরা তোমার সপ্তম অধ্যায় যে 5টি সম্পাদ্য আছে এর ভিতরে প্রথম 3টি সম্পাদ্য ত্রিভুজ সংক্রান্ত এগুলো নিয়েই তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো। অর্থাৎ সম্পাদ্য 2-এ যেটা আছে, সম্পাদ্য 3 যেটা আছে তোমরা দেখবা, এবং তোমরা এই 14 অধ্যায়ে 14 অনুশীলনীতে যদি আমি বলি 1400 অধ্যায়ে এখানে একটি সম্পাদ্য আছে যেটা অনুপাত সংক্রান্ত। 14 অধ্যায়টা মূলত উপপাদ্যে আমাদের অনুপাত সমানুপাত সংক্রান্ত উপপাদ্য। 14 অধ্যায়ে দেখবা যে একটি সম্পাদ্য দেওয়া আছে, একটা নির্দিষ্ট রেখাংশকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করো। অর্থাৎ একটি নির্দিষ্ট রেখাংশকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করো। তাহলে আমি যদি বলি এখানে একটি সম্পাদ্য আছে আমাদের যদি বলি একটি সম্পাদ্য আছে। আর 15 অধ্যায়ে দেখবা ক্ষেত্রফল সংক্রান্ত এখানে 3টি সম্পাদ্য আছে। এই 3টি সম্পাদ্য মূলত ক্ষেত্রফল সংক্রান্ত 3টি তোমাদের যে সম্পাদ্য আছে, যে এমন একটি সামান্তরিক আঁকো যার একটি কোণ একটি নির্দিষ্ট কোণের সমান এবং যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটি নির্দিষ্ট ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ওকে, বা তোমরা দেখবা সম্পাদ্য 2 15 অধ্যায়ে যেটা বলছি ক্ষেত্রফল সংক্রান্ত বা পিথাগোরাস সংক্রান্ত, ওখানে যেটা আছে যে তোমরা দেখবে যে এমন একটি ত্রিভুজ আঁকো যার একটি কোণ একটি নির্দিষ্ট কোণের সমান এবং যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটি নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ওকে, তাহলে এবার যদি তোমরা দেখো 15 অধ্যায়ে, তার আগে আর একটু বলবো তোমাদের অষ্টম অধ্যায়ে তোমাদের সম্পাদ্য আছে এখানে। অষ্টম অধ্যায়ে যেটা স্পর্শক সংক্রান্ত বৃত্ত সংক্রান্ত তোমাদের সম্পাদ্য আছে। দেখবে যে বৃত্ত সংক্রান্ত এখানে 1 থেকে 6 পর্যন্ত সম্পাদ্যগুলো আছে। অর্থাৎ আমি যদি বলি তোমাদের মোট সম্পাদ্য কয়টি আছে, তাহলে একটু বলে দিই। এখানে আছে 5টি সম্পাদ্য আছে, তোমাদের এখানে আছে 6টি সম্পাদ্য, অষ্টম অধ্যায়ে আছে 6টি সম্পাদ্য, এখানে আছে 1টি, এখানে আছে 3টি, অর্থাৎ 5 আর 6 11, এখানে 14টি সম্পাদ্য আছে। আমি যদি বলি এখানে 14টি মেন সম্পাদ্য আছে। তোমরা টোটাল বইয়ে যদি তোমরা একটু অবজারভেশন করো 14টি সম্পাদ্য আছে। অর্থাৎ সপ্তম অধ্যায়ে 5টি সম্পাদ্য আছে ত্রিভুজ চতুর্ভুজ সংক্রান্ত। অষ্টম অধ্যায়ে তোমাদের 6টি সম্পাদ্য আছে। বিশেষ করে দেখবে বৃত্তের স্পর্শক বা পরিবৃত্ত বা অন্তবৃত্ত বা বহিবৃত্ত
ওকে, আর অনুশীলনীগুলো তো আরও আছে, তোমরা একটু খেয়াল করবে। আর 14 অধ্যায়ে আমি বললাম একটি নির্দিষ্ট রেখাংশকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করো। 15 অধ্যায়ে আছে 3টি সম্পাদ্য ক্ষেত্রফল সংক্রান্ত। তাহলে মোট এই 14টি মেন সম্পাদ্যগুলোই যদি তোমরা আয়ত্তকরণ করো, বা দেখবে যে 15 অধ্যায়ের সম্পাদ্য দিয়ে, 8ম অধ্যায়ের সম্পাদ্য দিয়ে, 7ম অধ্যায়ের সম্পাদ্য দিয়ে, অর্থাৎ একটি ত্রিভুজ নিয়েই আমরা সেটা পরিবৃত্ত আঁকতে দিতে পারি, বা তোমার ওই ত্রিভুজ ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক আঁকতে দিতে পারি। তাহলে এই সম্পাদ্যগুলো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য খুব সীমিত সময় আছে। এর ভিতরে যদি তোমরা জ্যামিতি বইয়ের যে সম্পাদ্যগুলো আছে এগুলো যদি ক্লিয়ারলিভাবে মেন সম্পাদ্যগুলো করো, আর অনুশীলনী যেগুলো আছে যেগুলো বোর্ডে সাধারণত আসে, বা তোমরা দেখবা যে বিভিন্ন মডেল টেস্ট বা বিভিন্ন বোর্ডে বা তোমার জেলা স্কুল বা খুব সুপ্রতিষ্ঠিত যেসব স্কুলগুলো আছে সেই স্কুলের প্রশ্নগুলো যদি তোমরা জ্যামিতির সলভ করো, তাহলে ইনশাল্লাহ তোমরা এত ভয় পাবে না, তোমাদের এত কষ্ট লাগবে না, ইনশাল্লাহ আমার এই দৃঢ় বিশ্বাস আছে। এখন আসো তোমাদের যে উপপাদ্যগুলো আছে, দেখো 6ষ্ঠ অধ্যায় উপপাদ্য আছে, 8ম অধ্যায় আছে, 14 অধ্যায়, 15 অধ্যায় আছে। তোমরা অনেকে এই 14 অধ্যায়ের উপপাদ্যগুলো তোমরা করতে চাও না, এটা আমার অভিজ্ঞতায় দেখেছি। কারণ ম্যাক্সিমাম তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ, যারা আর্টসে আসো বা কমার্সে আসো, তারা তো আসলে জ্যামিতি দেখে অনেক ভয় পাও। আর যারা সায়েন্সে আসো যারা, তারাও কিন্তু এই বিশেষ করে 14 অধ্যায়ে যে অনুপাত সংক্রান্ত যে উপপাদ্যগুলো আছে এগুলো অনেকেই করতে চাও না। কিন্তু তোমরা দেখে থাকবে যে ম্যাক্সিমাম সালে ম্যাক্সিমাম তোমাদের পরীক্ষাতে, এসএসসি পরীক্ষাতে দেখবা 14 অধ্যায় দিয়ে কিন্তু অনেকগুলো এমসিকিউ থাকে, অনেক বিশেষ করে সৃজনশীল প্রশ্ন থাকে। ওকে, তো মূলত আমি খ বিভাগে যে জ্যামিতি অংশে আজকে আমি একটি বলবো কি আলোচনার ক্লাসে আমি বলবো, কারণ পুরা খ বিভাগে যে আমাদের মোট জ্যামিতির অংশ কেমন আছে বা কি কি জ্যামিতি আছে এগুলো নিয়ে আমি তোমাদের সামনে আজকে এই ক্লাসটা নিয়ে হাজির হয়েছি। তবে একটি কথা বলবো যে 15 অধ্যায় ত্রিভুজ অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য যদি বা ক্লাস 8-এ তোমরা করে এসেছো, যার কারণে তোমরা হয়তো 9-10 এটা করতে চাও না। কিন্তু অনেক সময় আমি একটি সমকোণী ত্রিভুজ দিয়ে দিলাম, সমকোণী ত্রিভুজ থেকে হয়তো আমি বললাম যে প্রমাণ করো, যেটা আমি লিখেছি ABC সমকোণী যার বি একটি সমকোণ, দিয়ে আমি যে ক্ষয় লিখছি প্রমাণ করো যে AC² সমান AB² + BC², বা আমি এই উদ্দীপকের যে ত্রিভুজটা দিয়ে আছে গ নম্বর প্রশ্নে দিলাম উদ্দীপকের ত্রিভুজটির অন্তবৃত্ত আঁকো বা পরিবৃত্ত আঁকো বা বহিবৃত্ত আঁকো, যেটা বৃত্ত সংক্রান্ত হয়ে গেল। বা আমি বললাম যে ABC ত্রিভুজের অলরেডি কয় দিয়েছি, দেখো যে AC বাহুর দৈর্ঘ্য 5 একক, BC বাহুর দৈর্ঘ্য 3 একক যদি হয় তাহলে AB বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে পিথাগোরাস উপপাদ্য আমরা একদম ত্রিকোণমিতিতে করতে গেলেও আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেই ক্ষেত্রে এখানে এসিটা অ্যাকচুয়ালি এই সমকোণী ত্রিভুজের কি ধরনের বাহু ছিল, অতিভুজের মান না ভূমির মান না লম্বর মান, এটা দেখে আমাদের আরেকটি বাহুর দৈর্ঘ্য বের করে নিলাম। বের করার পর হয়তো বললাম যে উদ্দীপকে ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকো। সেই ক্ষেত্রে দেখো সম্পাদ্য চলে আসতে পারে, সম্পাদ্যর বিষয়টা চলে আসতে পারে। যে তোমরা দেখবা 7.1 চ্যাপ্টারে অনুশীলনীতে 7.1 অনুশীলনীতে 6 নম্বরে একটি সম্পাদ্য আছে, কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি তোমরা আঁকো। ওকে, তাহলে এভাবে আমরা যদি পুরা বইটা যদি ভয় ভীতি না পেয়ে যেগুলো ইম্পর্টেন্ট জ্যামিতি বোর্ডে যেগুলো থাকে 8টি বোর্ডে এই মেন উপপাদ্যগুলো, যেমন বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্য এখানে আছে 8ম অধ্যায়, তোমরা দেখে থাকবে যে 4 নম্বর যে উপপাদ্যটা আছে, একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বা তোমরা যদি বলো 5 নম্বর একটি উপপাদ্য আছে যে একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ পরস্পর সমান। যদি বা এটা তোমরা উপপাদ্য প্রমাণ হিসাবে আসে না, কিন্তু এমসিকিউ এর জন্য অনেকটাই আমাদের প্রয়োজন হয়, বা হায়ার ম্যাথ করতে গেলেও কিন্তু আমাদের অনেকটা লাগে। আবার একটু খেয়াল করো, তোমরা 6 নম্বর যে উপপাদ্যটা আছে অর্ধবৃত্তস্থ কোণ একটি সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ একটি সমকোণ, যেটা তোমরা ত্রিকোণমিতিতে ম্যাক্সিমাম সময় হায়ার ম্যাথে দেখবা পেয়ে যাবা। তাহলে এভাবে করে যদি আমরা একটু ইন ডিটেলসে আলোচনা করতে চাই তাহলে হয়তো তোমাদের কাছে এতটা কষ্ট লাগবে না। আমরা আসলে ভয় পাই যে
এতগুলো জ্যামিতি আমরা করব কি করে। তবে আমি একটি কিন্তু তোমাদের ক্যালকুলেশন এখানে দেখিয়েছিলাম যে 100 মার্কসের তোমার জেনারেল ম্যাথের যে নম্বর থাকে এর ভিতরে আমরা দেখেছি 30 মার্কসের প্রশ্নই কিন্তু তোমাদের জ্যামিতিতে থাকে। তাহলে এই জ্যামিতিতে 30 মার্কস প্রশ্নের আনসারে যদি কেউ 25 বা 30 পেয়েও যাও বা 20 মার্কস যদিও পেয়েও যাও, তাও কিন্তু 20 পাওয়া মানে কি আমরা 10 মার্কস আমরা হয়তো পাচ্ছি না, কিন্তু সৃজনশীলে তোমরা ক বিভাগ বা গ বিভাগ বা ঘ বিভাগে হয়তো ভুল ত্রুটি হয়ে গেলে তখন না তোমরা 8টা পাচ্ছ না। আমি একটি কথা বলবো জ্যামিতির বিষয়ে, জ্যামিতিতে যে যত ভালো নাম্বার পাবে, তোমরা যে যত নাম্বার ভালো তুলতে পারবে, লিখতে পারবে, তোমাদের দেখবা ইনশাল্লাহ ম্যাথমেটিক্সে তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে বন্ধুরা বিশেষ করে আমি আজকে তোমাদের পুরা জ্যামিতি নিয়ে খ বিভাগ নিয়ে আমি হাজির হয়েছি। প্রথমে আমার এই ক্লাসটা মূলত আলোচনার ক্লাস, কারণ পুরা বইটা নিয়েই পুরা বইটাই যদি আমাদের মাথার ভিতর থাকে, এখন যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তারা একটু খেয়াল করো, চোখ বন্ধ করে যে আমাদের কোন কোন উপপাদ্যগুলো আমরা করেছি, কোন কোন উপপাদ্যের অনুশীলনীগুলো আমরা করেছি, বা 14 অধ্যায় বা 15 অধ্যায়ে যেমন এমসিকিউ আছে, মেন অনুশীলনীতে এমসিকিউগুলো বারবার আমরা দিয়ে দিই। তোমরা দেখবা 15 অধ্যায়ে 9 নম্বর একটি এক্সট্রা আছে, যেটা আমি কিন্তু এখানে লিখেছি যে একটি সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দিয়েই কিন্তু আমি বলেছি যে 9 নম্বরে একটা উপপাদ্য এখানে তুলে দিয়েছে, একটা সৃজনশীল তৈরি করেছি। বা তোমরা দেখবা 13, 14, 15 এবং 18 নম্বর, অর্থাৎ 2017 সালে যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবে তারা দেখবে 15 অধ্যায় মূলত এখানে 3টি সম্পাদ্য আছে, এখানে পিথাগোরাসের উপপাদ্যটা আছে আর অনুশীলনীতে আছে। হয়তো তোমরা অনেকে মনে করো যে এই চ্যাপ্টারটা করবো না, কিন্তু ত্রিকোণমিতি করতে গেলে আমাদের পিথাগোরাসের বিষয়টা চলে আসে। বা তোমরা দেখবে যে এখানে যে পিথাগোরাসের উপপাদ্যটা আছে, হয়তো ইউক্লিডীয় পদ্ধতি করতে যে হয়তো অনেকে ভয় পেয়ে যাচ্ছ, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আমি শুধু একটি কথাই তোমাদের বলবো যে তোমরা তোমাদের এই অর্থাৎ 14 অধ্যায়ে যে উপপাদ্যগুলো আছে, প্রতিসমতা আছে, ঘূর্ণন প্রতিসমতা আছে, এখানে যে এমসিকিউগুলো আছে যে সমবাহু ত্রিভুজের প্রতিসমর মাত্রা, ঘূর্ণন বিন্দু, এগুলো তোমরা ভালোভাবে যদি দেখো ওখানে অনেকগুলো এমসিকিউ আসে। বা 14 অনুশীলনীতে দেখবা উপপাদ্য 1, উপপাদ্য 2, উপপাদ্য 1 আছে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে বা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে। বা তোমরা দেখবা যে 3 নম্বর যে উপপাদ্য আছে বা 4 নম্বর উপপাদ্য আছে, এগুলো আসলে এর সাথে রিলেটেড 14.1 অনুশীলনীতে উপপাদ্যে তোমরা দেখবা 14.1 অনুশীলনীতে উপপাদ্যে এখানে 2-3টে ইম্পর্টেন্ট এক্সট্রা আছে। বা 14.2 তোমরা দেখবা 2-3টা ইম্পর্টেন্ট এক্সট্রা আছে অনুপাত বা ক্ষেত্রফল সংক্রান্ত। ওকে, এভাবে করে যদি তোমরা ওভারঅল এই জ্যামিতিগুলোর এমসিকিউগুলো মেন বইটা নিয়ে যদি তোমরা মেন বইয়ে যে সব পয়েন্টগুলো আছে, যেমন বৃত্ত সংক্রান্ত তোমরা দেখবা যে বৃত্তে অধিচাপের উপর অবস্থিত কোণটি কী ধরনের কোণ, বা উপচাপের উপর অবস্থিত কী ধরনের কোণ, বা আমরা যখন ত্রিভুজের পরিবৃত্ত আঁকি সেই ক্ষেত্রে সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্ত আঁকলে তার কেন্দ্রটা কোথায় থাকবে, বা সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত আঁকলে কেন্দ্রটা অতিভুজের উপর থাকে, বা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পরিবৃত্ত আঁকলে পরিবৃত্তের কেন্দ্রটা আমাদের ত্রিভুজের বহির্ভাগে থাকে। তাহলে এই যে এমসিকিউগুলো আছে, আমি ওভারঅল আজকে জ্যামিতির শুধু সৃজনশীল না 30 মার্কসের যে প্রশ্ন থাকবে, তোমরা মেন বইটা বারবার প্র্যাকটিস করবে। টেস্ট পেপারে তোমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো যদি সলভ করো, ইনশাল্লাহ আশা করি তোমরা অনেক ভালো করবে। আমি শুধুমাত্র একটি কথাই বলবো, আমি এই সৃজনশীলে ক নং প্রশ্নের আনসারটা দিয়ে আমি পরবর্তীতে আরেকটি ক্লাসে তোমাদের এই সৃজনশীলটা একটু দেখাবো। তোমরা একটু খেয়াল করো, এখানে উদ্দীপকে দেওয়া আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। ওকে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। আমি যদি বলি ক নং প্রশ্নটা, ক নং প্রশ্ন দেখো যে এবিসি সমকোণী যার বি কোণটা সমকোণ। ওকে, তাহলে আমি এবিসি সমকোণী ত্রিভুজে আমি সমকোণী ত্রিভুজ যদি ক নং প্রশ্নে কিন্তু আঁকতে বলে নাই, কিন্তু আমি ত্রিকোণমিতির ধারণাটা এখানে নিতে পারি যে এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমাদের অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজে কোন কোনটা সমকোণ বলেছে দেখো, তাহলে বি কোণটা তারা সমকোণ বলেছে। আমি যদি এইভাবে ত্রিভুজটা তোমাদের চিহ্নিত করি তাহলে একটু খেয়াল করো, এবিসি সমকোণী ত্রিভুজ, বি কোণটা সমকোণ। আর এখানে দিয়ে আছে বলতো এসির মান কত বলতো 5 একক, এসি এর মান কত বলতো 5 একক। এরপরে কি দেওয়া আছে দেখো তো, বিসি এর মান দেওয়া আছে কত বলতো 3 একক। তাহলে তোমরা যখনই এভাবে করে
উদ্দীপক থেকে চিত্রটা এঁকে নেবে। তোমরা যখন এবার চিত্রটা আঁকছো তখনই তোমাদের কিছুটা স্বস্তি লাগছে যে আমরা ত্রিকোণমিতি 9.1-এ তো এমন কিছু করেছি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের মান দেওয়া আছে, আর কি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে। তাহলে আমাদের উদ্দীপকে দেখো, উদ্দীপক থেকে আমরা এই ক নং প্রশ্নটা সেটিং করেছি যে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। যেহেতু বলেছে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো, সেই ক্ষেত্রে আমরা এই চিত্র আঁকবো না, কিন্তু এটার আনসার করতে গেলে আমাদের আইডিয়ার জন্য তুমি যদি পাশে রাফের মতো যদি এরকম লিখে নাও, তখন তুমি হয়তো অতি সহজে এ বি বাহুর মান নির্ণয় করতে পারবা। তাহলে তোমরা লিখবা যে এ বি সি সমকোণে যার বি সমান 1 সমকোণ বলে তুমি হয়তো লিখলে অতিভুজ এসি সমান তুমি বলে দিলে 5 একক। আমি যদি এটা ভূমি বলি অতিভুজ, বা এখানে আমি ভূমি চিত্র যেভাবে এঁকেছে, আমি যদি ভূমির কথা এখানে বলি, ভূমি আমি পাচ্ছি কত, বিসি সমান 3 একক। কারণ আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বলি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের এখন লম্ব কিভাবে পাচ্ছে, তাহলে আমরা এখন লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা যদি এটা লিখি যে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার, বা আমরা এ বি স্কয়ার সমান 5, বিসি বলতে এখানে আমরা 3 স্কয়ার দিলাম, এসি বলতে 5 স্কয়ার দিয়ে দিলাম, বা আমরা যদি শুধু এ বি স্কয়ার রাখি তাহলে আমরা 5 5 25 মাইনাস 3 3 9, বা এখানে এ বি সমান আমরা দিয়ে দিলাম 16 বর্গমূল, ফাইনালি দিলাম এ বি সমান 4। লক্ষ্য করো তোমাদের যে সৃজনশীল লিখেছি এখানে ক নং প্রশ্নে দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো আমরা আমাদের চিত্র এখানে আঁকার প্রয়োজন নেই, আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি। তোমরা জানো সমকোণের বিপরীত বাহুটাই আমাদের হবে অতিভুজ, যার কারণে বি কোণ সমকোণ ছিল বলে বি কোণের বিপরীত বাহুটা এসি ছিল, এস এর মান 5 একক, বিসি এর মান ভূমি এখানে দেওয়া ছিল 3 একক। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান পাচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা যে সূত্রটা লিখেছি, সূত্রটা লিখে যদি এই পর্যন্ত রেখে দিই তাও আমরা 2 মার্কসের জন্য 1 মার্কস পেয়ে যাব। তারপর ফাইনালি যে আমরা ক্যালকুলেশন করেছি এবি বাহুর দৈর্ঘ্য কত, 4 একক, এটার জন্য আমরা পুরাটাই 2 মার্কস পেয়ে যাব। এটা কিন্তু আমরা যদি বলি একটি ত্রিকোণমিতির অংশ, আমি যদি বলি পরিমিতি 16.1-এর সমকোণী ত্রিভুজের ওখানে কিছু গাণিতিক প্রবলেম আছে, সেটাও হতে পারে। তাহলে জ্যামিতির অংশ অনেক সময় পরিমিতি ত্রিকোণমিতির অংশেও চলে আসতে পারে। আর জ্যামিতিতে একটি সৃজনশীল প্রশ্নে দেখবে অনেক সময় একটি উপপাদ্য ক্ষয়ে থাকতে পারে, গয়ে সম্পাদ্য মিলেই কিন্তু থাকতে পারে। আমি মূলত 15 অধ্যায়ে আজকে একটি সৃজনশীল লিখেছি। এখানে এই 15 অধ্যায়ের সৃজনশীলেই মূলত আমি তোমাদের পিথাগোরাস এবং অনুশীলনী 15-তে যে 9 নম্বর প্রশ্নটা আছে সেটা নিয়ে আমি সৃজনশীল আজকে একটি প্রশ্ন লিখেছি। আমি অলরেডি ক নং প্রশ্নর আনসার এখানে দিয়ে দিলাম। আমি এই সৃজনশীলে খ এবং গ নম্বর প্রশ্ন এর সাথে ধারাবাহিকতা রেখে আমি প্রশ্নটা আনসার দিব। তো তোমরা সবসময় edutubebd.com-এর সাথে চোখ রাখো, তোমরা নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবে। এই শুভকামনায় আজকে তোমাদের এই ক্লাসটা জ্যামিতির শেষ করছে। আল্লাহ হাফেজ।